হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমার বাইকটা একটু ওয়াশ করব, দেন একটু আমরা আরেকটা বিচের দিকে যাব ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। রাস্তা তো আজকে শুক্রবারের রাস্তা, মোটামুটি খালি তো দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও, গাড়ির লোকটা একটু দেখে নি, ধোয়ার পরে এই অবস্থা গাড়ির। এখনো পানি পড়ে নাই, পানি এখনো পড়তেছে, বাট আই হ্যাভ টু গো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিছু টাকা দিয়ে যায়, আসলে ধারা তো করাবে মনে হয়। আল্লাহর দরবার সুযোগ নজর ফেলায় যান। আল্লাহর বান্দারা যাইনি, আমি আমি গাড়ি ওয়াশ করাইলাম। আল্লাহর দরবার সুযোগের জন্য দান করে যান। আল্লাহ তোমার একটি বান্দা 10 টাকা করলে দান আল্লাহ কবুল করে তাহার দান আল্লাহ। আমিন আল্লাহ। দুঃখের দান করে যান। খালি খালি যাবেন না। আমার একটু পরে শেরপুর ব্রিজে যাব, দেখি কি হয়। আগে এখান থেকে একটু একটা কাজ আছে, সেই কাজটা সেরে ফেলতে হবে আমাকে, তারপর যাব ইনশাল্লাহ। আমি সাধারণত 40-এর উপরে স্পিড তুলি না, কোনো ইমার্জেন্সি ছাড়া। রাস্তাঘাট খালি থাকলে একটু স্পিড অটোমেটিক উঠে যায়। বাইকের মিটারে 24 ঘন্টা থাকায় তো আর, 24 ঘন্টা বললে ভুল হবে, যখনই চালাই তখনই তো আর দেখে দেখে চালানো সম্ভব না ওরকমভাবে। হ্যাঁ, তো ওই জন্য সবারই উচিত সেফ ড্রাইভিং করা। ট্রাকটা আগে চলে যাক, বাদ ছেড়ে একটু ঘুরে যাই। কোনো ক্ষতি টতি হইল কিনা, সাইড নিতে যায় তো আবার ইয়া খাইলাম। দেখি কি অবস্থা। আশা করি কোনো ক্ষতি হয় নাই, জাস্ট একটু ইয়া লাগছে, খোঁচা লাগছে। একটু দেখে আসি যে কিছু হইল কিনা গাড়ির। আবার যেহেতু একটা সাউন্ড হয়েছে, সেহেতু উনি হয়তো আমাকে খুঁজতেছে যে বাড়ি মাইরা গেল গা, আর তো আইলো না। আসসালামু আলাইকুম। কিছু হয়েছে কি, মানে এমনি একটু ইয়া লাগছে, আমি ট্রাক সাইড দিছি তো, আমি ঘুরে আসলাম যদি কিছু হয় আবার। না ঠিকই আছে, এমনি কোনো সমস্যা হয় না তো। আমি আসলে ট্রাক সাইড দিছি তো, এর জন্য। হাই হাই, সেফটির কথা আপনাদের বলতে বলতে আমি নিজেই প্রায় গেছিলাম আর কি সিস্টেম হয়ে। কোনো দোকানে দোকানদার নাই ভাই, দোকান খোলা রেখে কই গেছে এরা।
হুম, দিয়ে যাই তো এদিকে আসবো ঘুরে আবার আসা লাগবো বারবার দেওয়া লাগবো কত সাইকেল চালাইছি এদিক দিয়া সাইকেলটাও নাই সাইকেল থেকে মোটর সাইকেল একটা ম্যাসিভ আপডেট সময়ের সাথে ব্যাটারি কেনা শেষ এখন আমরা শেরপুর ব্রিজে যাব বালির ভিতরেই দাঁড়া করাইলাম এত কষ্ট করে বাইকটা ধুইলো আরে কিচ্ছু করার নাই নিউট্রাল থেকে সেকেন্ড গিয়ার ওকে ফার্স্ট গিয়ারে দিলে এখন আবার যাব অটোগুলা ভাই পিছনে বাতি আছে কিন্তু একটা সবগুলা ইউজলেস একটাও কাজ করে না আয় হায় মারামারি লাগাই দিছে আরে এই মারামারি করে লাভ নাই তো ভাই ওরে যাইতে দেন তা নাহলে পিছনে বিশাল জ্যাম মারামারি করে লাভ নাই চাচা কেমনে কি এই রে মানুষজন আবার জ্যাম ইয়া করে যাইতে হইবে আমাকে ঠিক আছে জ্যামের পরে দেখা হবে আমার একটা বেন্ডার লাগবে বেন্ডার ছাড়া আমি হেলমেটটা পরতে খুবই অস্বস্তি বোধ করতেছি এটাকে চলে যাক ভালো খাইতে হইব যাক আগে যাক এটা একদম ওকে লেটস গো কোনো তাড়াহুড়া নাই একটা বাইকের দোকান আজকে এই একটা খুঁজে পাইছি পাইছি একটা অবশেষে দোকান খোলা দোকান পাইছি রে দোকান পাইছি একটা খোলা তো পাইছি এটাই অনেক কিছু ব্যান্ডেলার কেন শেষ এখন আমরা যাবো শেরপুর ব্রিজ আল্লাহ যদি নেওয়ায় নো গাড়ি নো ঘোড়া চালানো যাবে না ওরা ধরা আবার আমি যাইতেছি একই রোডে আগে কত এদিক দিয়ে গেছি মাথা নষ্ট করা অবস্থা ছিল তখন রাস্তাঘাটের অবস্থা এত খারাপ ছিল লাইক মানে সমানে অ্যাক্সিডেন্ট হইতো এখন তো রাস্তা একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যে কোনো জায়গাতে খুব সহজে যাওয়া যায়
আমরা একটু শেরপুরে যাব, শেরপুর ব্রিজ একটু ঘুরে আসি আপনাদের সবাইকে নিয়ে। ও সূর্য, সেফলি রাইড করতে হবে আমাকে। এই যে রাজীব বাসগুলা কি অবস্থা করে আসতেছে, মানে লেন লেন মাপি কোনো কিছু নাই, ঢুকাই দিলেই হইলো। আমাদের এলাকায় রাজীব বাসগুলো খুবই মানে নিজেদেরকে রাস্তার রাস্তার রাজা ভাবে, মানে কিন্তু রাজা তো আসলে না। রাজা তো কখনোই এইভাবে রাশ দিয়ে চালায় না। রাজা ধীরে সুস্থিরে বুঝে শুনে এক একটা কদম দেয়। মানে রাস্তা দিয়ে ওরা দৌড়া গাড়ি চালালেই মনে হয় যে কিছু একটা হয়ে গেলাম, কিন্তু না, প্রেক্ষাপট ভিন্ন। ওইটার ভিতরে কতগুলো যাত্রী আছে, একটা অ্যাক্সিডেন্ট হলেই তো শেষ। পিছনে যাত্রীগুলো কিছুটা বাঁচলেও সামনের গুলো তো অবস্থা আহত নিহত এরকম হয়। বাস ড্রাইভারদের বুঝে লাভ নেই। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের মানুষজন কবে যে উন্নত হবে আল্লাহই জানে। আমি যখন ছোট ছিলাম, বয়সটা আমার মনে নাই, বাট ঘটনা আমার মনে আছে। আমি সন্ধ্যার দিকে মানে বিকেল দিকে তো আগে ছোটবেলায় খেলার জন্য বের হতাম, সবাই বের হতো। আর ওই সময়টায় মানে আমার আম্মু আমাকে রেখে যায় নাই, মানে আমি বিকেলবেলা খেলার জন্য বের হয়েছি, আম্মুর কাজে আম্মুর নানু বাড়ি চলে গেছে। হ্যাঁ, তো তখন আমাকে খেলার মধ্যে কি যে একটা ঝামেলা হয়েছিল, তখন আমি আমার ওই খেলা বাঁধিয়ে রাগ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই যে বাম পাশের লেন ধরে ধরে আমি হেঁটে হেঁটে আম্মুর নানু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আমার এখনো মনে আছে, আমার আমার কাকু, আমার 3 নাম্বার কাকু, যে আমার আব্বুরা হচ্ছে 4 ভাই, তার মধ্যে 3 নাম্বার ভাই যে ছিল, ও বাইক দিয়ে হচ্ছে আন্টিকে নিয়ে, আমার খালাতো বোনকে নিয়ে বাইকে ছোট ছিল তখন, বাইকে করে হচ্ছে এদিকে যাচ্ছিল ডান পাশের লেন দিয়ে। তো তখন আমাকে তারা দেখতে পায়, তখন দেখে ওরা চলে গেছিল, অর্ধেক রাস্তা চলে যাওয়ার পর আবার ঘুরে আসছে আমাকে শিওর হওয়ার জন্য এটা আমি কিনা। পরে আইসা দেখি এটা আমি ছিলাম। পরে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তো সেই কাহিনী, আমি তো হারাই যেতে পারতাম, হ্যান ত্যান কত কি কাহিনী। আল্লাহ, আসলেই তো মানে রাগ করে, ছোটবেলা রাগ একটু বেশি ছিল আমার। তো ওরকম একটা বিষয় আসলে হঠাৎ করে মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই রাস্তার বাম পাশে তাকানোর পর মনে হয়েছে যে না, এরকম একটা কাহিনী ঘটছিল আমার সাথে। এইভাবে মানে আমার কাছে এখনো বিষয়টা খুবই আজব লাগে যে আমি এইভাবে রাগ করে চলে আসছিলাম হাইটে হাইটা, একদম মানে কি একটা অবস্থা হয়েছিল সেদিন, আমার মনে আছে এখনো। রাতের বেলা মানে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিবে এরকম একটা অবস্থা। তো ওই অবস্থায় হচ্ছে আমাকে দেখতে পায় আমার চাচ্চু। এই হলো অবস্থা। হারাইতেও তো পারতাম, ঠিক না? আমি তো ওইখানে রাগ করে চলে আসছি। আমি কিন্তু জানি আমি কই যাচ্ছি, আই নো দ্য ডেস্টিনেশন, বাট আমি আমি আমার লক্ষ্যটা আমার জানা ছিল যে আমি কোথায় যাচ্ছি, এবং রাস্তাটা আমার মনে ছিল। মানে রাস্তাটা এরকম মনে ছিল যে আমার বাসার থেকে বের হলে হাতের বাম পাশে ধরে আমি সোজা হাঁটতে থাকবো যতক্ষণ পর্যন্ত ওই সাইনটা আমি না পাই, যে সাইনটা আমি বুঝতে পারবো দেখে যে এটা আমার আম্মুর নানু বাড়ি। হ্যাঁ, তো ওরকম ভাবে আমি চলে আসছি ওই সিস্টেমে, মাথা একদম নিচু করে, এইভাবে নিচু করে হেঁটে হেঁটে একা একা চলে আসছি। কি একটা অবস্থা হয়েছিল সেদিন। ওকে, ব্রিজের সামনে গিয়ে দেখা হবে। সো আমি ব্রিজের সামনেই আসছি, ভাবলাম রেকর্ডটা শুরু করে দিই। যেহেতু আমি একজন ফোন দিয়ে রেকর্ড করি, সেহেতু আমাকে এইভাবেই ভিডিও রেকর্ড পজ করার পর চালু করতে হয়। একটুখানি হেলমেটটার একটু সিস্টেম করে নেই। ওকে, আই এম ফাইন, লেটস গো। সো আমাকে এখন বামে যাইতে হবে, অনেক লম্বা একটা। কিরে ভাই, এইভাবে রাস্তা পার হলে হবে? ব্রিজে ওঠার জন্য প্রায় প্রস্তুতি নিয়েই ফেলেছি, জাস্ট আমাদেরকে একটা সোজা যাইতে হবে, দেন ব্রিজে উঠতে হবে। এই যে ব্রিজের ইয়েটা দেখা যাচ্ছে এদিক দিয়ে,
উপরের অংশ বুঝছি। এই দিক দিয়ে আমাদেরকে উঠতে হবে সোজা বামে দিয়ে। আমি প্রথমবার হচ্ছে এই দিক দিয়ে বাইক নিয়ে আসলাম শেরপুর ব্রিজে যাওয়ার জন্য। সো লেটস গো। টোল দিতে হবে সামনে আমাকে। র্যাব অ্যাম্বুলেন্সকেও দিতে হয় টাকা ভাই। অ্যাম্বুলেন্সকেও টাকা দিতে হয়, অ্যাম্বুলেন্স নিয়ে একটা ইমার্জেন্সি বিষয়। হ্যাঁ টোল দিতে হচ্ছে। ইমা আমার একটা জিনিস খুবই বাজে লাগলো, খুবই খারাপ লাগলো আসলে। এই অ্যাম্বুলেন্সের কাছ থেকেও নিল টাকা। আপনার অ্যাম্বুলেন্সের কাছ থেকেও টাকা নেন? আমাকে টিকিট দিল না। নো প্রবলেম, আমি তো ওই পাশে যাবো না জমা দেওয়ার জন্য। আমি তো জাস্ট একটু ব্রিজের মাঝখানে গিয়ে গাড়ি দাঁড়া করা, একটু ঘুরবো, দেখবো কি অবস্থা, দেন আবার ব্যাক করবো। এই তো ভিউ ঝাঁকি রে। আমি এখানে একটু দাঁড়াবো, বাট এইখানে গাড়ি দাঁড়ানোটা কি উচিত হবে? আই ডোন্ট নো। একটু জেনে আসা উচিত ছিল যে আমি গাড়িটা এখানে দাঁড়া করাইতে পারবো কিনা। এখানে গাড়ি দাঁড়া করালে অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার সম্পূর্ণ আমার। সো আমি দাঁড়াবো না, জাস্ট একটু একটু করে যাব। এই হচ্ছে নদী, পুরাটাই একদম শুকায়, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে বালি তুলতেছে, বালি তুলে আবার এখানে জমা করতেছে। এই বালি আবার বিক্রি করবে। কত বড় এরিয়া, বাপরে বাপ, বিশাল এরিয়া জুড়ে এরা এই কাজকর্মগুলো চালাচ্ছে। এই তো এই হলো অবস্থা। অবস্থার নাই অবস্থা। আমি এখান থেকে আবার হচ্ছে ঘুরে যাব। এই হচ্ছে বালির পাহাড়, কি অবস্থা ভাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বালি তুলে তুলে একদম অবস্থা খারাপ করে ফেলছে। বালি দিয়ে এই হচ্ছে অবস্থা। বালির পাহাড় একেবারে, কি একটা অবস্থা করে রাখছে ভাই। কি পরিমাণ মানুষ। নদী খনন করলে নাকি নদীর গভীরতা বাড়ে, কিন্তু আমাদের দিকে দেখতেছি আমি, আমার গভীরতা তো বাড়ে দূরে থাক। আমাদের এই বেচারা ব্রহ্মপুত্র নদীর মানে আরো শুকায় যাইতেছে এরকম। যখন বৃষ্টিপাত হয় তখন একটু পানি বাড়ে, বাট আগের যে একটা নদীর ফ্লো ছিল ওইটা আর এখন নাই। এই যে এটা হচ্ছে এই পাশের অবস্থা, খুবই নাজুক অবস্থা, মানে শুকানো ভাব। মানুষ মনে হয় এই যে দেখছেন মাঝখানে একদম একেবারে ইয়া করে রাখছে। এই যে একটুখানি দেখাই, এই যে নিচের দিকে অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। আর এই হলো আমাদের শেরপুর ব্রিজ।
অবস্থা নাই ব্যবস্থা। মানুষজন মানে এমনিতেই যে পরিবেশ রক্ষাকারী যেসব সংস্থা আছে, সরকারি বেসরকারি যেটাই হোক, ওরা এগুলো দেখে না। মানে দেখেও কেন না দেখার ভান করে, নাকি জানেই না, নাকি জানি না ওদের অবস্থা। আমাদেরকেই কিছু একটা করা লাগবে। আমার যদি সচেতন না হই তাহলে এই নদী ডেড। আইসিইউতে আছে এই পর্যন্ত যা দেখতে পেলাম অবস্থা। রোগী আইসিইউতে ভর্তি, যে কোনো সময় মারা যাবে। সো ব্রিজ থেকে নেমে আবার দেখা হবে। টিল দেন। সো ব্রিজ থেকে নামতে আর একটা জিনিস লক্ষ্য করলাম, ওই যে ইটের ভাটাগুলো দেখা যাচ্ছে পর্যায়ক্রমে 3টা কালো ধোঁয়া নিঃসরণ হচ্ছে, which is really bad. নিজে নিজে বলে কষ্ট প্রকাশ করে আপনাদের সাথে শেয়ার করে তো আসলে পরিবেশের কোনো লাভ হচ্ছে না। কিভাবে এটাকে সুস্থ করা যায় সেটা হচ্ছে কথা। মানুষজন এইভাবে না জানি কত কত লক্ষ ইটের ভাটা আছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ ইটের ভাটা আছে, এগুলো সব সারাদিন কত কালো ধোঁয়া বের করে। ভাবতেই অবাক লাগে ভাই, আমাদের পৃথিবীটার কত নিবে। পৃথিবীও আইসিইউতেই আছে, আমাদের পৃথিবীটাও এখন আইসিইউতে ভর্তি। কিছুদিন আগে শুনলাম, দেখলাম নিউজে যে ওজোন স্তরটা নাকি কিছুটা হইলেও হিল হয়েছে। এইগুলোর কারণে আবার যাবে। শুধু তো এইটা না, যত ধরনের দোকান আছে যেগুলোতে চা বিক্রি করে, হ্যাঁ যেগুলোতে চা বিক্রি না সরি, যেসব মানে জায়গাতে কাঠ পোড়ানো হয় কিংবা কালো ধোঁয়া নিঃসরণ হয়, এরকম কোনো কাজে লিপ্ত থাকা কোনো ধরনের কাজ, ওইগুলো সবই এই পরিবেশ দূষণের জন্য দায়ী, সরাসরি ওতপ্রোতভাবে দায়ী। এই হলো অবস্থা। ভাবলাম যে একটু ভিউ নিব, ভিউটাও নেওয়া হলো, আপনাদের সাথে দুইটা কথা বলা হলো। তো আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এখন বাসায় যাব, বাসায় গিয়ে আবার এডিট করব। ওকে, বাই।